হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি আবার চলে এসেছি 2022-এর অঙ্ক প্রশ্নের একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে 2023-24 আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। 2022 থেকেও 1 নাম্বার আর 2 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আজকে করব 2022-এরই পাটিগণিত আর বীজগণিত থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো। আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে কি দেওয়া রয়েছে? 7 বছরের সুদ প্লাস আসল, সুদে আসলে মানে হচ্ছে সুদ আর আসল মিলে যে টাকাটা হচ্ছে সেটা। তাহলে 7 বছরে তোমার কত টাকা হচ্ছে সেটা দেওয়া আছে, আর রয়েছে 4 বছরে কত টাকা হচ্ছে সেটা। তাহলে এখানে আসল বা সুদ সেটা কিন্তু দেওয়া নেই, মোট সুদ আসল দেওয়া আছে কার কার, 7 বছরের জন্য আর 4 বছরের জন্য। তাহলে সেটাই প্রথমে আমরা লিখে নেব। দেখো দেখো প্রথমে লিখে নেব 7 বছরের সুদ প্লাস আসল। সুদে আসলে বলা রয়েছে কত? 7100 টাকা, 7,100 টাকা। তাহলে এটা লিখলাম। তার সাথে বলা রয়েছে 4 বছরের সুদ প্লাস আসল, এটা সমান দেওয়া রয়েছে দেখো 6,200 টাকা। এবার দেখো, এই দুটোর ক্ষেত্রে যদি আমরা এই প্রথম যে সমীকরণটা বা প্রথম যে লাইনটা সেটার থেকে যদি দ্বিতীয় লাইনটা বিয়োগ করে দিই তখন কি হবে? এখানে সাইন চেঞ্জ হয়, তাই তো? এখানে একটা মাইনাস হবে, এখানে প্লাস রয়েছে, এখানেও একটা মাইনাস হবে, আর এখানে একটা মাইনাস হবে। তাতে আমাদের কি হচ্ছে? এই যে আসলটা উপরে রয়েছে প্লাস আসল, নিচে রয়েছে মাইনাস আসল, এটা কেটে গেল। তাহলে 7-এর থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে 3 বছরের সুদ সমান কত টাকা লিখতে পারি? দেখো এখানটা বিয়োগ করলে কত হচ্ছে? 0 0, 2-এর থেকে 11 হচ্ছে 9, আর হাতে 1 থাকলে 7 সাথে 0, তাহলে হলো 900 টাকা। এটা হচ্ছে 3 বছরের সুদ। এখান থেকে আমরা বার করে নিতে পারবো 1 বছরের সুদ। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ হবে তার থেকে কম, তাহলে এখানে ভাগ হলো। এবার 3 3 এ 9, দুটো শূন্য, সমান হচ্ছে 300 টাকা। এটা হলো 1 বছরের সুদ। এখান থেকে তোমরা কি করবে? দুটো জিনিস করা যায়। প্রথমত করা যায় 7 বছরের সুদ কত বা 4 বছরের সুদ কত। ঠিক আছে, আমরা 4 বছরটাই করছি। 4 বছরের সুদ সমান, দেখো 1 বছরের সুদ যদি হয় 300 টাকা, তাহলে 4 বছরের সুদ কত হবে? 4, তার সাথে 300 গুণ 4 ইন্টু 300 টাকা সমান 4 3-এ কত? 1200 টাকা। এটা হচ্ছে 4 বছরের সুদ। আর ওপরে যে লাইনটা লেখা রয়েছে দেখো, 4 বছরের সুদ যুক্ত আসল, সেটা হচ্ছে 6,200 টাকা। মানে কি, তুমি 4 বছরে সুদ পেয়েছিলে কত টাকা? 1200 টাকা। আর তোমার সুদ আসল মিলে কত টাকা হয়েছিল? 6,200 টাকা। তাহলে সুদ আর আসল মিলে যেটা, তার থেকে যদি আমরা সুদটাকে বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই তখন কি পাবো? আসলটা পাবো। তাহলে পাবো আমরা এখন আসল। অতএব আসল সমান কত হবে? 6,200, তার থেকে বিয়োগ হবে 1200 টাকা। আর এটা যদি তোমরা 7 বছরের জন্য করতে তখন এখানে 7 গুণ করতাম আর বিয়োগটা করতাম 7,100 টাকার থেকে, উত্তর কিন্তু একই আসতো। তাহলে সমান দেখো বিয়োগ করে হচ্ছে 5,000 টাকা। তাহলে যে দুটো অ্যান্সার চাইছিল তার মধ্যে থেকে একটা অ্যান্সার আমাদের হয়ে গেল 5,000 টাকা। এবার আমরা বার করব সুদের হার কত। এবার দেখো, সুদের হার মানে হচ্ছে তুমি 100 টাকা 1 বছরের জন্য জমা রেখে যে টাকাটা বাড়তি পাচ্ছ, এক্সট্রা যে টাকাটা পাচ্ছ সেটাই হচ্ছে সুদ। মানে 100 টাকার 1 বছরের যেটা সুদ সেটা হচ্ছে তোমার সুদের হার। ঠিক আছে, তাহলে এই যে আসল 5,000 টাকা, এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 5,000 টাকার, দেখো 5,000 টাকার 1 বছরের সুদ কত টাকা? 300 টাকা, তাই তো? 1 বছরের সুদ হচ্ছে কত? 300 টাকা।
তাহলে 1 টাকার 1 বছরের সুদ, যদি 5,000 টাকার 1 বছরের সুদ 300 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কি হবে? তার থেকে কম হবে। তাহলে 300, সেটাকে 5,000 দিয়ে ভাগ টাকা, আর বার করব 100 টাকার 1 বছরের সুদ সমান কত হবে। দেখো 1 টাকার যদি এই টাকাটা হয়, তাহলে 100 টাকার নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে এখানে 100 দিয়ে গুণ হলো, আর নিচে ভাগ হচ্ছে 5,000 দিয়ে টাকা। এবার শূন্যগুলো কাটো, 1টা 2টো 3টে 4টা, আর এখানে একটা একটা কাটলো, 5 6 30 সমান কত টাকা হলো? 6 টাকা। এটাই হচ্ছে সুদের হার। তুমি 100 টাকা জমা রেখে 1 বছর পরে যত টাকা এক্সট্রা পাচ্ছ, সেটা হচ্ছে তোমার সুদের হার। তাহলে এখানে সুদের হার হচ্ছে 6%, আর আসল হচ্ছে কত টাকা? 5,000 টাকা। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে যে মূলধন 5,000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6%। এরপরে দেখো 5-এর 2-এর অঙ্কটা কি রয়েছে। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? খুব সোজা একটা অঙ্ক। দেখো 3 বন্ধুর মূলধন দেওয়া রয়েছে কত? 8,000, 10,000 আর 12,000। এই টাকাটা তারা নিজেদের ছিল, সেটা সংগ্রহ করলেন, তার সাথে ব্যাংকের থেকে কিছু টাকা ধার নিলেন। এবার সে টাকাটা কিন্তু বলেনি। এবার কি হচ্ছে, 3 জন মূলধন নিয়েছে, তার সাথে ব্যাংকের কিছু টাকা, মোট যে টাকা সেটা ব্যবসায় খাটালেন। সেখান থেকে মোট লাভ পেলেন 13,400 টাকা। এবার লাভ তো পেলেন, সেখান থেকে কি করতে হবে? ব্যাংকে থেকে যে টাকা ধার করা হয়েছিল তার কিছুটা শোধ দিতে হবে। তো ওনারা কি করলেন, 13,400 টাকা থেকে 5,000 টাকা শোধ দিলেন। তারপর বাকি যে টাকাটা থাকলো সেটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। আর যখনই নিজেদের মধ্যে ভাগ করবেন, তখন সেটা কোন অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাতে। এখানে মূলধনের অনুপাত কিন্তু প্রথমে যে টাকাগুলো নিয়ে তারা নিয়োগ করেছিলেন, সেটাই তাদের মূলধনের অনুপাত, সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে প্রথমে আমরা কি করব? 3 বন্ধুর মূলধনের অনুপাত বার করব। দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত ছিল? 8,000 আর 10,000 আর ছিল 12,000। তাহলে সমান, প্রথমে প্রত্যেকটা থেকে 3টে করে শূন্য বাদ দিতে পারি, তার মানে 8:10:12। এবার দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 2 4-এ 8, 2 5-এ 10 আর 2 6-এ 12। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এই অনুপাতে তারা যে বাকি লাভটা থাকবে, ব্যাংকের টাকাটা ফেরত দেওয়ার পর যে লাভটা, সেটা তারা এই মূলধনের অনুপাতে ভাগ করবেন। তাহলে প্রথমে আমরা কি করব? ব্যাংকের টাকাটা ফেরত দেব। তাহলে ব্যাংকের ব্যাংকের কি রয়েছে? কিস্তি। ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর বাকি লভ্যাংশ সমান কত? দেখো মোট লাভ হয়েছিল কত? 13,400 টাকা। তার থেকে ব্যাংকের জন্য শোধ করলেন 5,000 টাকা। বাকি যেটা থাকলো, এটা হচ্ছে বাকি লভ্যাংশ। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 400, আর 5-এর থেকে 13-র থেকে 5 কত হচ্ছে? 8। 8,400 টাকা। ঠিক আছে, এই টাকাটা 3 জনে যখন ভাগ করে নেবেন, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে অতএব বাকি টাকা থেকে বা বাকি লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবেন। দেখো প্রথম বন্ধু যখন পাবেন, সেটা কি হবে? তার যে মূলধনের অনুপাত, মূলধনের আনুপাতিক ভাগ হার, সেই অনুপাতে পাবেন। এবার মূলধনের আনুপাতিক ভাগ হার কত ছিল? 4, আর নিচে হচ্ছে 4 + 5 + 6। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার। তার সাথে কি গুণ হয়? যেটা মোট লভ্যাংশ টাকা সমান কত? দেখো 4, আর নিচে হচ্ছে 15, আর এখানে 8,400 টাকা সমান, এখানে কাটাকাটি করো 5 দিয়ে, 5 3-এ 15, 5 1-এ 5, 34, তাহলে 5 6-এ 30, 5 8-এ 40, শূন্য।
3 দিয়ে কেটে 3 5 এ 15, 3 6 এ 18, 0 গুণ করলে কত হচ্ছে দেখো 4 0 4 6 24, 2 থাকছে 4 5 এ 20 আর 2 এ হচ্ছে 2240 টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধু পাবেন। একই রকম ভাবে করব, দ্বিতীয় বন্ধু পাবেন। দেখো দ্বিতীয় বন্ধু পাবেন, দ্বিতীয় বন্ধুর এই অনুপাতটা ছিল কত 5, তাহলে 5 আর নিচে কত হবে 15, তার সঙ্গে গুণ হবে 8400। দেখো কাটাকাটি তো একই হবে, পুরোপুরি কেটে উপরে কত থাকছে 560 টাকা সমান। তোমরা এখানটা এই লাইনটা করতেও পারো পুরোটা, বা নাও করতে পারো। এবার 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 0 5 6 30, 3 5 5 এ 25 আর 3 এ হচ্ছে 2800 টাকা। এটা দ্বিতীয় বন্ধু পেলেন। আর তৃতীয় বন্ধু পাবেন। তৃতীয় বন্ধুর কত ছিল 6 ছিল উপরে, নিচে 15 আর তার সাথে গুণ, মোট লভ্যাংশ 8400 টাকা। এতে হচ্ছে 560 টাকা। এবার 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 0 6 6 36, 3 6 5 এ 30 আর 3 এ হচ্ছে 33, তাহলে 3360 টাকা। দেখো উত্তরে কি ছিল যে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন। তাহলে আমরা কি লিখবো, লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবেন 2240 টাকা, দ্বিতীয় বন্ধু পাবেন 2800 টাকা, আর তৃতীয় বন্ধু পাবেন 3360 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। এরপরে 5-এর 3-এর অঙ্কটা কি রয়েছে দেখো, 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে। দেখো তাহলে আসল দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, সময়ও দেওয়া রয়েছে, আমাদেরকে বার করতে হবে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। তাহলে প্রথমে চক্রবৃদ্ধি সুদ বার করে নি। দেখো এখানে প্রথমে লিখে নি কি কি দেওয়া রয়েছে। দেখো আসল হচ্ছে, আসল সমান কত 20,000 টাকা, সুদের হার সমান হচ্ছে কত 5%, আর সময় হচ্ছে 2 বছর। ঠিক আছে, এই হলো আমাদের আসল, সুদের হার আর সময়। এবার এখান থেকে প্রথমে বার করব চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদের জন্য আমাদেরকে কি করতে হয়, অন্য অঙ্কে আমরা কি করি প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করি, তারপর সেখান থেকে যে আসলটা সেটা বাদ দিয়ে দিই। এখানে কি করব সেটাই একেবারে করব। দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, সূত্র হচ্ছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তাই তো। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। এর থেকে যখন আমরা p কে বাদ দিয়ে দেব তখন পাবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেটাই করব। দেখো তাহলে প্রথমে p × 1 + r মানে কত 5/100 হোল টু দি পাওয়ার n মানে 2, তার থেকে বিয়োগ হবে কত আসল অর্থাৎ 20,000 টাকা সমান। এখানটা দেখো ক্যালকুলেশন করে নি, এখানটা যদি যোগ করে নি কি হবে দেখো 100, মানে লসাগু যদি করি, লসাগু করলে নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 100 প্লাস এখানে 100 100 মিলে গেল, উপরে 5 হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 20,000 সমান 20,000। এবার দেখো উপরে 100 আর 5 যোগ করলে হচ্ছে 105, আর দুটোরই হোল স্কয়ার রয়েছে মানে কি আমরা লিখতে পারি 105 নিচে 100 আবার 105/100, তার থেকে বিয়োগ হচ্ছে 20,000। তাহলে এখানে কি হবে, এই দেখো শূন্যগুলো, দুটো শূন্য এখানে, দুটো শূন্য আবার এখানে, দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে গেল। এবার গুণটা করে দেখে নাও কত হচ্ছে। দেখো 105 রয়েছে আর এখানে 105 আর 2 হচ্ছে 210, এটা গুণ করবো। দেখো তাহলে প্রথমে হচ্ছে 3টে 0, তারপরে 1 দিয়ে গুণ করলে 1 5 এ 5, 1 0 1 1 এ 1, আর একটা হবে 2 দিয়ে, 2 5 এ 10 আর 2 1 এ 2, 0 5 0 2 2, তাহলে হচ্ছে 22,050। এখানটা গুণ করে হলো 22,050 আর এখানে ছিল 20,000। আচ্ছা এখানে কিন্তু প্রথম থেকে টাকা লিখতে হবে, টাকা। তাহলে কত হলো দেখো 22,050, তার থেকে 20,000 বিয়োগ করলে হয় 2,050 টাকা। ঠিক আছে, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। একইভাবে আমরা বার করব সরল সুদ। সরল সুদের সূত্র কি,
পি আর টি বাই 100, তাই তো? পি আর টি, পি মানে হচ্ছে কি আসল, ইন্টু আর মানে হচ্ছে, দেখো আর দেওয়া রয়েছে 5 আর সময় হচ্ছে 2 বছর আর নিচে হচ্ছে 100, কাটাকাটি করলে দুটো শূন্য কেটে গেল, সমান দেখো 5 2 10 আর 200 মানে হচ্ছে 200 আর 5 2 10 এর একটা শূন্য, 2000 টাকা। ঠিক আছে, দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদও হয়ে গেছে, সরল সুদও হয়ে গেছে। এবার উত্তরে চাইছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা পার্থক্য কত। তাহলে কি লিখবো, এখানে বলেছে পার্থক্য কত হবে। অতএব নির্ণেয় পার্থক্য, বা তোমরা লিখবে যে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান, এবার কোনটা বেশি রয়েছে দেখো, চক্রবৃদ্ধি সুদ মানে 2050 টাকা, তার থেকে বিয়োগ হবে কত, 2000 টাকা, সমান হচ্ছে 50 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। প্রথমে চক্রবৃদ্ধি সুদ বার করলাম, সরল সুদ বার করলাম, দুটোকে বিয়োগ করে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে দেখো 6-1 অঙ্কটা রয়েছে, এটা সমাধান। তো এর জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে এক্স গুলোকে একই দিকে নিয়ে আসতে হবে। তাহলে a প্লাস বি প্লাস এক্স তো এদিকে রয়েছে, ডান দিকে যে 1/xটা রয়েছে সেটাকে নিয়ে আসবো আমরা কোন দিকে, বা দিকে, সমান ডান দিকে রয়েছে 1/a প্লাস 1/b। এবার কি করব, এবার দেখেই বুঝতে পারছো যে দুদিকে কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, আর এদিকে কত হবে ab। এবার দেখো এখানে কি হবে, a প্লাস বি প্লাস এক্স আর a প্লাস বি প্লাস এক্স মিলে গেল, তাহলে এই x এর সাথে 1 গুণ হয়ে কত হয় x, মাইনাস এখানে x আর x মিলে যাচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস এক্স, এটা হবে এখানে ব্র্যাকেটের মধ্যে। আবার এই জায়গাতে কত হচ্ছে দেখো, a a মিলে যাচ্ছে তাহলে b, আবার এখানে b b মিলে যাচ্ছে তাহলে a, উপরে একের সাথে গুণ হয়ে a। বা এবার উপরে যে ব্র্যাকেটটা আছে সেটা আমাদের তুলতে হবে, তার জন্য কি হয়, ব্র্যাকেটের বাইরে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে কি হয়, ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের প্রত্যেকের চিহ্নটা পাল্টে যায়। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে সবাই রয়েছে প্লাস, তাহলে এখন প্রত্যেকে হয়ে যাবে মাইনাস, আর নিচটাকে গুণ করে দেবো x দিয়ে, x এর সাথে a গুণ করলে হয় ax, x এর সাথে b গুণ করলে হয় bx, আর x আর x গুণ করলে হয় x স্কয়ার, সমান উপরে হচ্ছে a প্লাস বি আর নিচে হচ্ছে ab। এবার দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। এরপর কি করব, উপরে রয়েছে দেখো মাইনাস এ মাইনাস বি, আর এই ডান দিকে রয়েছে a প্লাস বি, তাহলে এই a আর b এর থেকে যদি একটা মাইনাস আমরা কমন নিই তাহলে কত পেয়ে যাচ্ছি, a প্লাস বি। আর নিচে হচ্ছে কত, দেখো নিচে যে সংখ্যাটা রয়েছে সেটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, সমান এদিকেও হচ্ছে কত, a প্লাস বি বাই ab। এরপর কি করতে পারি, আমরা এই a প্লাস বি কেটে দিতে পারি, সেই জন্যই মাইনাস কমন নিয়েছিলাম। এবার করবো কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, এই যে নিচে যেটা রয়েছে তার সাথে গুণ হবে কত, উপরে কিছু নেই এখানে, তার মানে 1 রয়েছে, তাহলে যেটা আছে সেটাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। আর এই দিকটাতে গুণ হলে কত হবে, এবির সাথে গুণ হবে -1, যেহেতু মাইনাস চিহ্নটা আছে তাহলে সেটা গুণ করে হবে কত, মাইনাস এবি। ঠিক আছে, এরপরে কি করব, এই এবিটাকেও নিয়ে আসবো কোন দিকে, বা দিকে, সবাইকে একই দিকে নিয়ে আসবো, প্লাস এবি সমান 0। এবার দেখো এখান থেকে কমন নিতে হবে আমাদের, প্রথমের যে দুটো রয়েছে সেটার থেকে কমন যাবে কত, এক্স স্কোয়ার আর এ এক্স রয়েছে, তাহলে একটা এক্স কমন যাবে, আর এই দুটোর থেকে কত কমন যাবে, একটা বি কমন যাবে। তাহলে দেখো প্রথমের দুটো থেকে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে কত থাকবে, এখানে রয়েছে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তার থেকে যদি একটা এক্স কমন নিয়ে নিই তাহলে কত থাকছে, আর একটা এক্স থাকছে ভেতরে। আর এখানে রয়েছে এ এক্স, তার থেকেও একটা এক্স কমন নিয়ে নিলে কত থাকছে, এ প্লাস এ। আবার এই দুটোর থেকে কত কমন যাচ্ছে, বি, তাহলে বি কমন গেলে কত থাকছে, এক্স প্লাস এ সমান 0। এবার যেটা নিয়ম, এখানেও এক্স প্লাস এ এখানেও এক্স প্লাস এ, দুটোর থেকে এক্স প্লাস এ কমন চলে গেল, তাহলে থাকলো কত, এখানে একটা এক্স আর এখানে রয়েছে প্লাস বি সমান 0। বা একবার হচ্ছে এক্স প্লাস এ সমান 0, অথবা কত, এক্স প্লাস বি সমান 0। বা এখান থেকে কত হয়ে গেল, এক্স সমান মাইনাস এ, এটা প্লাস এ ছিল ডান দিকে চলে গেল মাইনাস এ, আর এখানে হচ্ছে এক্স সমান মাইনাস বি। তাহলে কি লিখতে পারবো, নির্ণেয় সমাধান, সমাধান কত, এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি।
এই দুটো হচ্ছে আমাদের সমাধানের উত্তর। এরপরে 6-এর প্রশ্নটা কি রয়েছে দেখো, সমীকরণের বীজদ্বয় -4 ও 3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। একটা সমীকরণের দুটো বীজ দেওয়া রয়েছে, এটার জন্য একটা সূত্র রয়েছে। মনে করো একটা সমীকরণ, তার দুটো বীজ দেওয়া রয়েছে a আর b, তখন সমীকরণটাকে কি লিখবে? সেই সমীকরণটা হবে x² মাইনাস এখানে হচ্ছে a প্লাস b ইন্টু এক্স প্লাস ab সমান 0। তার মানে কি হলো দেখো, যে দুটো বীজকে বলা ছিল সেই দুটোকে একবার এখানে যোগ করতে হচ্ছে আর একবার এখানে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, দুটো বীজ থাকলে তাহলে এখানে বীজ দুটো কি কি রয়েছে? -4 আর 3। তাহলে এখান থেকে আমরা একবারে লিখে দিতে পারি, অতএব নির্ণেয় সমীকরণটি হলো, একদম সোজাসুজি সূত্রটা লিখে দেবো। এই সূত্রটা তোমরা মনে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু এবারেও আসতে পারে। সমীকরণটি হলো কত হবে দেখো, প্রথমে x² মাইনাস এখানে a প্লাস b মানে কত, -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস এখানে বীজ দুটো গুণ মানে -4 ইন্টু 3 সমান হচ্ছে 0, বা x² মাইনাস এখানে দেখো -4 প্লাস 3 কে বড়, 4 বড়, 4-এর চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে এখানে হবে -1 ইন্টু এক্স, আর এখানে -4 আর 3 গুণ করলে কত হয়, -12 হয়, আর তার সাথে এখানে একটা প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কত হচ্ছে, -12, বা x² এখানেও দেখো মাইনাস মাইনাস দুটো মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। 1টা লিখছি না কারণ x এর সহগ 1 হলে সেটা লেখার দরকার নেই, -12 সমান 0। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় সমীকরণটা কি হয়ে গেল, x² প্লাস x -12 সমান 0। এরপরে 6-এর অঙ্কটা কি রয়েছে দেখো, বলা রয়েছে m প্লাস 1/m সমান হচ্ছে √3। তাহলে m প্লাস 1/m এর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে বার করতে হবে m² প্লাস 1/m² সমান কত, আর একটা m³ প্লাস 1/m³ সমান কত। তো m² প্লাস 1/m² এটাকে আমরা কি লিখতে পারি দেখো, সাজিয়ে একটা সূত্রের আকারে নিয়ে আসতে পারি, m এর হোল স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার। এবার এটা কোন সূত্রের মতো দেখতে হচ্ছে, a² প্লাস b²। তো a² প্লাস b² এর দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র, তো তার মধ্যে আমরা কোনটা কাজে লাগাবো, দেখেই বুঝতে পারছো যে আমাদের এখানে প্লাসের মান দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, m প্লাস 1/m এর হোল স্কয়ার, তাই তো, এটা a আর 1/m টা হচ্ছে b, তাহলে a প্লাস b এর জায়গাতে আমরা লিখলাম 1/m আর এর জায়গাতে লিখলাম m, মাইনাস কত হয় 2 ইন্টু a ইন্টু b, a মানে m আর b মানে হচ্ছে 1/m সমান কত হলো দেখো, m কেটে গেল, তাহলে m প্লাস 1/m মানে হচ্ছে √3 এর হোল স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে 3 মাইনাস 2 সমান 1। ঠিক আছে, প্রথম উত্তরটা আমাদের হয়ে গেল। এবার পরেরটাতে বলা রয়েছে m³ প্লাস 1/m³, এটার একটা সূত্র রয়েছে দেখো, এটা হচ্ছে a³ প্লাস b³ এর যে সূত্রটা রয়েছে সেটা দিয়ে পড়বো। এটার সূত্র হচ্ছে a প্লাস b এটার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে a প্লাস b হয় মানে m প্লাস 1/m। ঠিক আছে, a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে a এর জায়গাতে আমরা m লিখেছি, b এর জায়গাতে 1/m লিখেছি। এবার কি করব, এই মানটা বসাবো, সমান কত হচ্ছে দেখো, √3 এর হোল কিউব মাইনাস এখানে m কেটে গেল, তাহলে -3 ইন্টু আবার এটার মান হচ্ছে √3। এবার দেখো √3 এর হোল কিউব মানে কত, √3 এটা যখন হোল কিউব বলবে, যে কোনো সংখ্যার হোল কিউব মানে সেই সংখ্যাটাকে আমরা 3 বার গুণ করব। ঠিক আছে, তো 3 বার গুণ করলে, যখনই প্রথমে 2 বার গুণ করছি, দুটো একই সংখ্যার যদি বর্গমূল দেওয়া থাকে তখন সেই দুটোকে গুণ করলে সেই সংখ্যাটাই চলে আসে, রুটটা উঠে যায়, তার সাথে একটা √3 রয়েছে, তাহলে পাশে হয়ে গেল 3√3 সমান 3√3 মাইনাস এখানে দেখো 3 এর সাথে √3 গুণ রয়েছে, তার মানে 3√3 সমান 0। ঠিক আছে, তাহলে আমাদের একটা উত্তর হলো 1 আর একটা উত্তর হলো 0। এরপরে দেখো করণীর একটা অঙ্ক রয়েছে, তো যে অঙ্কটা রয়েছে সেটাকে আমরা প্রথমে 3টে পার্টে 3টে অংশের আলাদা করে মান বার করব, তারপর সমস্তটা একসাথে করে উত্তর বার করব।
তো দেখো প্রথম অংশ রয়েছে কত, √5 ডিভাইড বাই √3 প্লাস √2। তো প্রথমে এটা কি করব, প্রত্যেকটা অংশেরই আমাদেরকে আগে করণী নিরসন করতে হবে। তার জন্য নিচে রয়েছে দেখো √3 প্লাস √2, তাহলে আমরা উপর নিচে কত দিয়ে গুণ করব, √3 মাইনাস √2 দিয়ে। আর নিচেও একই সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে √3 প্লাস √2 আর হচ্ছে √3 মাইনাস √2। এবার দেখো গুণ করে নাও, গুণ করলে কত হচ্ছে, √5 আর √3 গুণ করলে হচ্ছে কত, √15। আবার √5 এর সাথে √2 গুণ করলে কত হচ্ছে, √10। আর নিচে কত হবে, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র চলে আসছে। তাহলে প্রথমে হবে √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উপরে তো আর বিয়োগ করা যাচ্ছে না, তাহলে √15 মাইনাস √10 থেকে গেল। আর নিচে কত হবে, √3 এর হোল স্কোয়ার মানে কত, 3, আর √2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে কত, 2। তাহলে নিচে বিয়োগ করলে কত হবে, 1। তাহলে নিচের একটা না লিখলে এটার উত্তর হয়ে গেল √15 মাইনাস √10। এটা হচ্ছে প্রথম অংশ। একই রকম ভাবে দ্বিতীয় অংশ বার করব, কিন্তু দেখো এইখানটা একটু নিজেরাই চেঞ্জ করে নেবে। দ্বিতীয় অংশে বা অন্য কোনো অঙ্কে যদি দেখো যে নিচেরটাতে ছোট সংখ্যাটা প্রথমে রয়েছে, প্লাসের ক্ষেত্রে অবশ্যই, মাইনাস থাকলে তো চেঞ্জ করতে পারবে না। যদি প্লাসের ক্ষেত্রে দেখো ছোট সংখ্যাটা আগে রয়েছে, তো সেটাকে আমরা প্রথমে কি করব, একটু সাজিয়ে লিখে √5টাকে আগে লিখে 2টাকে পরে করে দিলাম। এটাতে কি সুবিধা হবে দেখো পরে বুঝতে পারবে। এবার তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করব, গুণ করব √5 মাইনাস √2 দিয়ে। এই যে উপরে গুণটা করলাম, এটাতে যদি √2 মাইনাস √5 দিয়ে গুণ করতাম, তখন নিচে কি হতো, একটা মাইনাস চলে আসতো, যেটা এখন আর আসবে না, যেহেতু আমরা 5টাকে আগে করে নিয়েছি। নিচেও তাহলে গুণ করলাম √5 মাইনাস √2 দিয়ে সমান। দেখো এবার উপরে গুণ করব কত, 3, √3 আর √5 গুণ করলে কত হয়, 3 প্রথমে বাইরে থাকলো, √3 আর √5 গুণ করলে কত হয়, √15 মাইনাস একই রকম ভাবে 3 √3 আর √2 গুণ করলে কত হবে, 3 2 এ 6 হয়, তাহলে 3 √6। একই রকম ভাবে নিচে আগের অঙ্কটার মতনই a প্লাস বি ইন্টু a মাইনাস বি এসেছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে। তাহলে a মানে হচ্ছে √5 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √2 এর হোল স্কোয়ার সমান। দেখো উপর থেকে একটা 3 কমন নিয়ে নেব, 3 কমন নিলে হচ্ছে √15 মাইনাস √6। আর নিচে কত হচ্ছে দেখো, √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 আর √2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 সমান উপরে 3 ইন্টু এটা থাকলো, আর নিচে হচ্ছে কত, 5 মাইনাস 2 মানে 3, এই জন্য 3 কমন নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে 3 3 কেটে গিয়ে সমান কত হচ্ছে, √15 মাইনাস √6। এটা হলো দ্বিতীয় অংশ। দেখো এই দ্বিতীয় অংশে যদি আমরা এখানটাতে √2 মাইনাস √5 দিয়ে গুণ করতাম, তখন কি হতো, এখানে 2টা আগে আসতো 5টা পরে আসতো, তখন নিচেও হতো কত, 2 আগে 5 পরে, মানে 2 মাইনাস 5, তখন এখানটা হয়ে যেত মাইনাস, তখন আবার একটা মাইনাস দিয়ে গুণ করতে হতো। ঠিক আছে, দেখো একই রকম ভাবে এটাতেও 3 আগে আছে 5 পরে রয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে 2√2 ডিভাইড বাই √5 প্লাস √3 করে নিলাম। এবার গুণ করব কত দিয়ে, √5 মাইনাস √3 দিয়ে সমান কত হচ্ছে, 2√2 এর সাথে উপরে গুণ করলাম √5 মাইনাস √3। একই রকম ভাবে নিচেও করবো কত, প্রথমে √5 প্লাস √3 ছিল, আর গুণ করলাম √5 মাইনাস √3 দিয়ে সমান। দেখো এখানে যে যখন গুণটা করবো তখন কিন্তু এই 2টা দিয়ে আর গুণ করবো না, গুণটা করবো শুধু √2 এর সাথে এই দুটো সংখ্যা, তাহলে 2টা বাইরে থেকে গেল, ভেতরে কত হবে, √2 এর সঙ্গে √5 গুণ করলে কত হয়, 5 2 10, তাহলে √10 মাইনাস এখানে √2 এর সাথে √3 গুণ করলে কত হয়, √6। নিচে কত হচ্ছে দেখো, নিচে সেই একই সূত্র, √5 প্লাস √3 আর √5 মাইনাস √3 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হবে, a স্কোয়ার মানে √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার সমান। দেখো উপরে যেটা আছে সেটাই রাখলাম, আর নিচে 5 মাইনাস 3 মানে কত হচ্ছে, 2, তাহলে 2 2 কেটে গেল সমান হচ্ছে √10 মাইনাস √6। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা অংশ আলাদা করে করা হয়ে গেছে। এবার কি করব, যেটা পুরো অঙ্কটা ছিল সেখানে কি ছিল দেখো, সেখানে ছিল এই প্রথম অংশ, তার থেকে মাইনাস দ্বিতীয় অংশ, তার সঙ্গে প্লাস ছিল তৃতীয় অংশ। তাহলে আমরা কি লিখবো, অতএব
প্রদত্ত সমান, মানে যেটা দেওয়া ছিল সেটা সমান। এবার আমরা শুধু মানগুলো লিখবো, অঙ্কটা আর লিখবো না। সমান কত? প্রথম একটা উত্তর এসছে আমাদের কত, √15 মাইনাস √10। এটার থেকে দেখো বিয়োগ ছিল দ্বিতীয় অংশটা, মানে √15 মাইনাস √6, তাহলে √15 মাইনাস √6, আর তার সঙ্গে যোগ ছিল তৃতীয় অংশটা, মানে হচ্ছে √10 মাইনাস √6 সমান √15 মাইনাস √10। এবার দেখো এখানে এইখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা দিয়ে ভেতরের দুজনকে গুণ করলে কি হবে, 15টা ছিল প্লাস, তাহলে 15 এখন হয়ে গেল মাইনাস, আর 6-এর চিহ্ন ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস √6, আর এখানে প্লাস যেগুলো ছিল সেগুলো একই রকম থাকবে, √10 আর মাইনাস √6। এবার দেখো কাটাকাটি কি হবে, এখানে √15 প্লাস রয়েছে, এখানে √15 মাইনাস রয়েছে, √10 মাইনাস রয়েছে, এখানে √10 প্লাস রয়েছে, আবার প্লাস √6 মাইনাস √6 সমান হচ্ছে কত, 0। ঠিক আছে, তাহলে এরকম তিনটা অংশ আলাদা করে প্রদত্ত লিখে নেবে, তাহলে উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 7-এর 2-এর অঙ্কটা কি রয়েছে, a সমান রয়েছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর ab সমান দেওয়া রয়েছে 1। তাহলে বলছে a বাই b প্লাস b বাই a এর মান কত। তো তাহলে এখানে প্রথমে আমরা কি করব, যেহেতু দেখো ab সমান 1 দেওয়া রয়েছে, এখান থেকে আমরা b সমান কত লিখতে পারবো, 1 বাই a, তাই তো, তার মানে b টা হচ্ছে a এর উল্টো। তাহলে প্রথমে কি করব, দেখো b সমান হচ্ছে √5 মাইনাস 1 ডিভাইড বাই √5 প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে b এর মান। এবার দেখো আমাদেরকে বার করতে হবে এটা a বাই b প্লাস b বাই a, তাই তো। তো a বাই b এর জন্য দেখো প্রথমে এটা একটু লসাগু করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কার কার মান আমাদের বার করতে হবে। এখানে দেখো b আর b মিলে গেল, তাহলে এই a এর সাথে ওপরের a গুণ করলে কত হয়, a আর a তে গুণ করলে হচ্ছে a স্কয়ার, প্লাস একই রকম ভাবে এখানে a মিলে যাচ্ছে, তাহলে b আর b গুণ করলে হচ্ছে b স্কয়ার, সমান a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র রয়েছে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর নিচে হচ্ছে ab। ঠিক আছে, এবার অঙ্কটা দেখো আমাদের এখানে যে যে ab গুলো রয়েছে তার মান তো আমাদের জানা আছে, 1 বসাতে পারবো, শুধুমাত্র a প্লাস b এর মান যদি বার করতে পারি তাহলে এখানের মানটা পেয়ে যাব। তো আমরা বার করব a প্লাস b এর মান, তাহলে a এর মান কত, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, তার সাথে b যোগ করব, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার করব লসাগু, তাহলে দেখো নিচে দুটোই আলাদা রয়েছে, তাহলে লসাগুতে দুটো সংখ্যাই হবে। এরপরে দেখো এখানে √5 মাইনাস 1 এর সাথে √5 মাইনাস 1 মিলে যাচ্ছে, তাহলে কোনটা কোনটা গুণ হবে, √5 প্লাস 1 আর √5 প্লাস 1 গুণ করলে হয় √5 প্লাস 1 এর হোল স্কয়ার, প্লাস এখানে দেখো √5 প্লাস 1 √5 প্লাস 1 মিলে গেল, তাহলে গুণ হবে কত, √5 মাইনাস 1 এর সাথে √5 মাইনাস 1 এর, তাহলে দুটো গুণ করলে হোল স্কয়ার। এবার এটারও একটা সূত্র রয়েছে, দেখো এটাকে √5 কে যদি আমরা a আর 1টাকে যদি b ধরি, তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তো এই যে সূত্রটা a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে সমান এখানে কত লিখবো, 2 ইন্টু a মানে কত, √5, তাহলে a স্কয়ার মানে হচ্ছে √5 এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 এর হোল স্কয়ার, আর নিচে কত, নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √5 এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার সমান 2। এখানে ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, √5 এর হোল স্কয়ার মানে 5 আর 1 এর স্কয়ার মানে 1, আর নিচে হচ্ছে 5 মাইনাস 1 সমান ওপরে 2, তার সাথে গুণ কত, 5 আর 1 এ 6, আর নিচে হচ্ছে 4, তাহলে 2 2 এ 4 2 3 এ 6 সমান হয়ে গেল 3। এটা হলো a প্লাস b এর মান। এবার মানটা আমরা এখানে সোজাসুজি বসাবো, উত্তর পেয়ে যাবো। দেখো 3 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান 1, আবার নিচেও ab এর মান 1 সমান উপরে কত, 3 এর স্কয়ার 9 আর 2 1 এ 2, তাহলে 9 মাইনাস 2 সমান 7। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে 7-এর 3-এর অঙ্কটা রয়েছে, দেখো ভেদের একটা অঙ্ক আছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। এটা অঙ্কটা ঐকিক নিয়মের মতোই অঙ্ক, ঐকিক নিয়মে হয়, কিন্তু এখানে করবো আমরা কি দিয়ে, ভেদ দিয়ে। তো
তো ভেদের জন্য আমাদের কি, যে কৃষক, দিন আর জমি, এগুলোকে আমাদেরকে একটা একটা সংখ্যা দিয়ে ধরে নিতে হবে। তাহলে প্রথমে কি ধরবো, ধরি প্রথমে রয়েছে দেখো কৃষক সংখ্যা। কৃষক সংখ্যা সমান, এটাকে ধরে নিলাম এ। তারপর রয়েছে দেখো 15 জন কৃষক 5 দিনে, তার মানে দিন সংখ্যা সমান হচ্ছে কত, বি। আর জমির পরিমাণ, কত বিঘা জমি চাষ করতে পারেন সেটা বলা রয়েছে, তার মানে জমির পরিমাণ সমান হচ্ছে কত, সি। ঠিক আছে, এবার দেখো এবার বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এর সঙ্গে বি আর সি এর কি সম্পর্ক, সেখান থেকে আমরা একটা সম্পর্ক পাবো। এবার দেখো, মনে করো যে কৃষক আর দিন, মানে এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করবো, সেটা সরল ভেদ না ব্যস্ত ভেদ। তো তোমার যদি কৃষক সংখ্যা বেশি হয় তাহলে তোমার দিন বেশি লাগবে না কম লাগবে। যদি কম জন মিলে, যদি ধরো 5 জন মিলে চাষ করতে যাদের 10 দিন সময় লাগছে, যদি সেখানে 5 জনকে না বলে বলা হলো না তোমরা 10 জনে চাষ করো, তখন এই দিনটা কি হবে, কমে যাবে, তাই তো? এটা 5 3 বা অন্য কোনো সংখ্যা হবে, কম হবে। তার মানে কি, সম্পর্কটা কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত। যদি তুমি কৃষক বেশি দাও তোমার দিন কম লাগবে, যদি কৃষক কম করো তাহলে দিন বেশি লাগবে। তাহলে কি লিখবো, অতএব এ ভেরিজেস বি যখন সি ধ্রুবক। দেখো এখানে সি কে কিন্তু ধ্রুবক থাকতে হবে, তোমার জমির একটা নির্দিষ্ট পরিমাণ হলে সেক্ষেত্রেই এই সম্পর্কটা সত্য হবে। আবার সরি, এটা এ ভেরিজেস বি নয়, এ ভেরিজেস 1/b, ব্যস্ত সম্পর্ক। আবার যদি এবার দেখো কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণ, তোমার দিন সংখ্যা ধ্রুবক, মানে তোমাকে বলা হলো তোমাকে 10 দিনের মধ্যে একটা জমি চাষ করতে হবে। এবার তোমাকে যদি কৃষক সংখ্যা বেশি দেয় তাহলে তুমি বেশি জমি চাষ করতে পারবে, আর যদি কৃষক সংখ্যা কম দেয় তুমি কম জমি চাষ করতে পারবে, তাই তো? নির্দিষ্ট দিনের মধ্যে তোমাকে 10 দিনের মধ্যে চাষ করতে হবে। তাহলে 10 দিনের মধ্যে যত বেশি কৃষক তত বেশি জমি আমরা চাষ করতে পারবো, আর কৃষক যত কম জমির পরিমাণ তত কম হবে। তাহলে এখানে সম্পর্কটা কি, এখানে হচ্ছে সরল সম্পর্ক যখন বি ধ্রুবক। ঠিক আছে, এখন এই দুটো তো পেয়ে গেলাম। এবার আমাদের আছে একটা যৌগিক ভেদের উপপাদ্য, যেটা কিন্তু যৌগিক ভেদের উপপাদ্যের যে বিবৃতিটা সেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেটা কি, সেটা হচ্ছে এই যে দুটো সম্পর্ক, এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এখান থেকে আমরা বলতে পারবো এ ভেরিজেস সি আর 1/b। এখানে যখন এরকম থাকে এ এর সাথে কিছু একটা ধ্রুবক, আবার এখানেও এ এর সাথে কিছু একটা ধ্রুবক, তখন এ ভেরিজেস এই ডান দিকের দুটোকে আমরা গুণ করতে পারি। তাহলে হচ্ছে c/b, যখন কি, যখন এখানে কিন্তু বি আর সি আর ধ্রুবক থাকবে না, বি আর সি হচ্ছে পরিবর্তনশীল, ওরা আর ধ্রুবক থাকার দরকার নেই, ওরা চেঞ্জ হতে পারে। এবার এখানে কি করব, ভেদের সম্পর্কটা তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক ধরে নেব, কে সি বাই বি। ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখবো যে এ বি সি এর মানগুলো কত দেওয়া ছিল। দেখো প্রথমে ছিল 15, 5 আর 18। তাহলে এ সমান 15, বি সমান 5 আর সি সমান 18 হলে হলে কি লিখতে পারবো, এখানে সম্পর্কটাকে যদি এ বি সি এর মান বসাই তাহলে পাবো কত, 15 সমান কে ইন্টু 18/5। ঠিক আছে, বা এবার দেখো কাটাকাটি করলে কত হবে, 15 আর 18 কাটাকাটি করতে পারি, 3 5 এ 15, 3 6 এ 18, বা 6k সমান হচ্ছে কত, 5 5 এ 25, বা কে সমান 25/6। অতএব আমাদের মূল সম্পর্কটা হয়ে গেল এ সমান 25c/6b। দেখো এখানে মানটা বসালাম, এই যে যেটা আমাদের এই সম্পর্কটা ছিল এ সমান kc/b, সেটা এখন হয়ে গেল এ সমান 25c/6b। কে এর মান আমরা পেয়ে গেছি, কে আর ধ্রুবক নেই। এবার পরে বলা রয়েছে দেখো 10 জন কৃষক 12 বিঘা জমি। তাহলে 10 জন কৃষক মানে কত, এ সমান 10 আর 12 বিঘা জমি, তার মানে জমি ছিল সি, মানে সি সমান 12 হলে, এবার এখানে আমরা এ এর মান আর সি এর মানও জেনে গেছি, আমরা বার করব বি এর মান। তাহলে এ মানে হচ্ছে 10 সমান কত ছিল, 25c/6b। 25c ছিল, সি মানে হচ্ছে 12 আর 6b। ঠিক আছে, এবার করব কোনাকুনি গুণ। তাহলে 6b এর সাথে কত গুণ হচ্ছে, 10 সমান এদিকে গুণ হচ্ছে 25 আর 12 তে, বা বি সমান কত, দেখো 25
আর 12 এখানে গুণ থাকলো। এদিকে কি কি ছিল, 6 আর 10 দুটোই গুণ ছিল, যখন ডান দিকে চলে যাবে কি হবে, সেগুলো ভাগ হয়ে যাবে, 6 আর 10। তাহলে 6 2 এ 12, 2 5 এ 10 আর 5 5 এ 25। তাহলে বি এর মান কত হয়ে গেল, 5। তাহলে আমরা কি উত্তর লিখবো, যে এই যে 10 জন কৃষক 5 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারবেন। দেখো এরপরে 8-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, দেওয়া রয়েছে a:b সমান b:c। সেখান থেকে প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে 1। ঠিক আছে, তো প্রথমে আমরা এই যে is2 রয়েছে সেটাকে কি ডিভাইড বাই দিয়ে লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি a/b সমান b/c। এবার এখানে কি করব, সমান ধরে নিলাম k, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, বা দেখো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে কি লিখতে পারবো, a সমান bk, আর এখানে b সমান হচ্ছে ck, এইভাবে কোনাকুনি গুণ করলে। এবার আবার যে b এর মানটা পেয়েছিলাম ck, সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে b এর পরিবর্তে ck আর একটা k ছিল, তাহলে হয়ে গেল ck²। তাহলে a এর মান হচ্ছে ck², b এর মান ck। এবার এই যে মানগুলো পেলাম এগুলো আমরা এখানে বসাবো, মান বসিয়ে প্রমাণ করবো যে এটার মান হচ্ছে 1। দেখো a এর মান ck², b এর মান ck। তাহলে a এর মান ck², এরপরে রয়েছে b মানে ck ইন্টু একটা c রয়েছে, আবার এখানে রয়েছে a মানে ck² প্লাস b মানে ck প্লাস c, এটার হোল কিউব, ডিভাইড বাই নিচে রয়েছে ab মানে a মানে ck² ইন্টু b মানে ck প্লাস bc, তাহলে b মানে হচ্ছে ck আর c তো c থাকছে, ইন্টু ca মানে c ইন্টু ck², এটার হোল কিউব সমান। এবার দেখো গুণ করব, c কটা রয়েছে, একটা দুটো তিনটে, তিনটে c গুণ করলে কত হয়, c কিউব। আবার এখানে k রয়েছে কটা, দেখো এখানে k² মানে দুটো আর একটা, দুটো আর একটাতে কত হয়, তাহলে তিনটে, c কিউব k কিউব। ভেতরে দেখো, ভেতরে যেটা থাকছে আমরা সেটাই রেখে দিই এখন, ck² প্লাস ck প্লাস c, এটা হোল কিউব। নিচে দেখো কত হচ্ছে, নিচে রয়েছে, নিচের থেকে আমরা কমন নেব, দেখো এখানে ck। ঠিক আছে, তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, হোল কিউবটা আমরা বাইরে রাখবো, হোল কিউব বাদ দিয়ে ভেতরেরটা থেকে একটা ck কমন নিচ্ছি। তাহলে ck কমন নিলে কত পাবো, দেখো এখান থেকে ck নিলাম তাহলে পেলাম ck², এখান থেকে ck নিলাম তাহলে কত পাবো c, এখান থেকে ck নিলে একটা তো c থাকছে আর দুটো c আছে, যেহেতু দুটো c আছে দুটো k আছে, তার থেকে একটা c একটা k নিলে ck থাকছে। ঠিক আছে, বাইরে হলো হোল কিউব সমান, দেখো এখানে থাকছে c কিউব k কিউব ইন্টু ck² প্লাস ck প্লাস c, এটার হোল কিউব ডিভাইড বাই নিচে কি হচ্ছে, দেখো এই যে ck রয়েছে হোল কিউব তো দুটোরই, এই ckটারও হোল কিউব আর ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তারও হোল কিউব। তো প্রথমে ck এর হোল কিউবের জন্য আমরা কি করব, c কিউব k কিউব, আর ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল মানে ck², দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, এই ckটাকে মাঝখানে নিয়ে আসি, cটাকে পরে নিয়ে যাই, তাহলে হচ্ছে ck² প্লাস ck প্লাস c এর হোল কিউব। দেখো কি হয়ে গেল, এবার দেখো উপর আর নিচে একই, একদম একই সংখ্যা হয়ে গেছে, তাহলে c কিউব কেটে গেল, k কিউব কেটে গেল, আর এই হোল কিউব দুটো কেটে গেল, সমান কত হয়ে গেল, 1। তাহলে হলো তো প্রমাণ, প্রমাণিত। দেখো কত সহজে হয়ে গেল। এরপরে 8-এর 2-এর অঙ্কটা কি রয়েছে, দেখো a/1 - a প্লাস b/1 - b প্লাস c/1 - c সমান 1, এই মানটা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদেরকে বার করতে হবে 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c সমান কত। ঠিক আছে, খুব সোজা একটা অঙ্ক। দেখো এখানে আমরা কি করব, প্রথমে এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একটা করে 1 যোগ করব, মানে মোট কত যোগ করছি, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 যোগ করছি। তাহলে কি করব, বা এই যে a/1 - a ছিল, এর সঙ্গে যোগ করলাম একটা 1। ঠিক আছে, প্লাস পরেরটা রয়েছে b/1 - b, এটার সঙ্গেও যোগ করলাম একটা 1, প্লাস এই যে c/1 - c, এটার সঙ্গেও যোগ করলাম একটা 1 সমান। তাহলে আমরা কতগুলো 1 যোগ করেছি, একটা দুটো তিনটে, মানে মোট 3 যোগ করেছি। তাহলে বাঁ দিকে যখন 3 যোগ করেছি, ডান দিকেও কি করতে হবে, 3 যোগ করতে হবে। তাহলে হচ্ছে 1 প্লাস 3, একের সঙ্গে 3 যোগ করলাম। এবার কি করব, প্রত্যেকটাকে আলাদা করে লসাগু করব, এই একটা লসাগু করব, এই একটা লসাগু করব, আর শেষের যে দুটো সেটাকে একটা লসাগু করব, সমান হবে কত, 4, 1 আর 3 4। দেখো এবার প্রথমে যে লসাগুটা কত হচ্ছে, নিচে 1 - a, তাহলে 1 - a 1 - a মিলে গেল, এখানে হলো 1।
এবার এখানে নিচে রয়েছে 1, তাহলে 1 এর সাথে যেহেতু এটা গুণ করলে 1 মাইনাস এ হয়, তাহলে উপরে কত হবে 1 মাইনাস এ। একই রকম ভাবে এটাতেও লসাগু হবে 1 মাইনাস বি, 1 মাইনাস বি 1 মাইনাস বি মিলে গেলে উপরে হচ্ছে বি, প্লাস এখানে 1 এর সাথে 1 মাইনাস বি গুণ করলে 1 মাইনাস বি। আবার এখানে লসাগু হচ্ছে 1 মাইনাস সি, তাহলে একই রকম ভাবে উপরে সি প্লাস এখানে 1 মাইনাস সি। ঠিক আছে, দেখো এবার এ এ কেটে গেল, এখানে বি আর মাইনাস বি কেটে গেল, সি মাইনাস সি কেটে গেল, কি থাকলো, থাকলো দেখো 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান হচ্ছে কত 4। ঠিক আছে, দেখো এটাই আমাদের উত্তরে চাইছিল, তাহলে আমাদের উত্তর হয়ে গেল সমান 4। তো আজকে কি করলাম, আমরা পাটিগণিত আর বীজগণিতের সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করলাম। কালকে কি করব, ত্রিকোণমিতি আর পরিমিতির থেকে যেগুলো এসেছিল সেগুলো পরের দিন আমরা সলভ করব।